আজকের গল্প পিশাচ সাধিকা। বাইরে নাগাড়ে মুষলধারায় বৃষ্টি পড়ে চলেছে। আমি গাড়িটা কোনো মতে পার্ক করে প্রশান্তর বাড়ির দরজা অব্দি আসতেই ভিজে চুপসে গেলাম। বাড়ির দরজা খোলাই ছিল। প্রশান্ত আমার গাড়ির আওয়াজ শুনে দরজার সামনে এসে দাঁড়িয়েছে। আমি প্রশান্তকে উদ্দেশ্য করে বললাম, উফ, যা বৃষ্টি বিকেল থেকে। প্রশান্ত বলল, ভিজে গেছিস তো, নে মাথাটা মুছে ফেল। এত দেরি করলি কেন? সবাই চলে এসেছে আজ। আর বলিস না, চেম্বারে একটা কাজে এমন। এর মধ্যেই অচিন্ত আমার গলা পেয়ে বাইরে এসে দাঁড়িয়েছে। আরে ডাক্তার বাবু যে, আসুন আসুন। বাবা, সবাই হাজির হয়ে গেছে দেখছি। অচিন্ত বলল, একদম। আজ আবার কিসের কাজ রে? প্রতি মাসের শেষ শনিবারটা আমরা 5 বন্ধুরা এক জমাটি আড্ডার আসর বসাই। সেই স্কুলের বন্ধু আমরা। ঝড় বৃষ্টি যাই হোক না কেন, এই দিনটা আমরা কোনো মতে মিস করি না। 5 বন্ধু আমরা। প্রশান্ত একটি কলেজের ইকোনমিক্সের প্রফেসর, ধ্রুব একটি প্রাইভেট স্কুলের ম্যাথ টিচার, অঞ্জন একটি এমএনসিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের পদে আছে, অচিন্ত চাকরি করেনি, এমবিএ করে বাবার ট্রান্সপোর্টের ব্যবসা সামলাচ্ছে। আর আমি হলাম ডক্টর অর্ক প্রভ চ্যাটার্জি। আমি পেশায় একজন নিউরোসাইকিয়াট্রিক। সারাটা মাস আমরা অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। আজ বুঝলি, আমরা একটা অন্যরকম আলোচনা নিয়ে বসছি। আমি বললাম, কীরকম আলোচনা? প্রশান্ত বলল, কলকাতার ভূত। আমি বললাম, ভূত? আচ্ছা, তুই ভূত বলতে অতীত বলছিস, তাই তো? হ্যাঁ, কলকাতার গৌরবময় অতীতের কথা তো আমরা সবাই জানি। দ্য গ্লোরিয়াস পাস্ট অফ কলকাতা। অ্যাকচুয়ালি প্রশান্ত আমাকে থামিয়ে দিয়ে বলল, অর্ক, আমি ভূত বলতে ভূতই বোঝাতে চাইছি। ভূত মানে? প্রশান্ত বলল, মানে ঘোস্ট, মরণোত্তর দশা। আর কলকাতায় যে তেনাদের উপস্থিতি রীতিমতো উপলব্ধি করা যায়, এই যেমন আকাশবাণী ভবন, গাস্টিন গ্লেসের ভুতুড়ে বাড়ি, রাজভবন ইত্যাদি ইত্যাদি। আমি বললাম, আজ তোরা হঠাৎ এই ভূত নিয়ে পড়লি কেন? অচিন্ত খানিকটা ব্যঙ্গর সুরে বলল, হ্যাঁ, তুই তো হলে গিয়ে আবার ডাক্তার মানুষ, বিজ্ঞানের ছাত্র, তোর এসব আলোচনা কেন ভালো লাগবে বল? প্রশান্ত বলল, অর্ক, জানিস তো, পৃথিবীতে এমনও কিছু জিনিস আছে যাদের প্রত্যক্ষ প্রমাণ না পাওয়া গেলেও ইন্দ্রিয় দিয়ে কিন্তু বেশ ভালোভাবে অনুভব করা যায়। এমন কিছু কিছু জিনিস আছে যাদের চাক্ষুষ প্রমাণ না পেলেও তাদের উপস্থিত কিন্তু রীতিমতো অনুভব করা যায়। এর উত্তরে আমি বললাম, জানি প্রশান্ত, আমি অবিশ্বাসই করতাম, কিন্তু একবার এক অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। তারপর বুঝতে পেরেছি আমাদের চারপাশে এমন বহু জিনিস আছে যেগুলো আমরা উপলব্ধি করতে পারি না, কিন্তু আশ্চর্যের বিষয়, আমরা কিন্তু তা অনুভব করতে পারি। অচিন্ত অবাক হয়ে বলল, বলিস কি রে, তোরও এরকম অভিজ্ঞতা আছে? বাবা। প্রশান্ত বলল, তাহলে অর্ক, আজ তোর ভৌতিক অভিজ্ঞতারই গল্প হোক। আমি বললাম, ঠিক
ভৌতিক নয়। তবে কি অলৌকিক? সেরকমই কিছু। সে এক অদ্ভুত ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলেন সেবার। আমি তখন সবে সাইকিয়াট্রিতে ডিএনবি করে দু একটা চেম্বার করছি। পেশেন্ট তেমন একটা হয় না। আমাদের দেশে মানসিক রোগের চিকিৎসা হয় শুধু ধনী লোকেদের। গরিব লোকজন এখনও মানসিক অসুস্থতাকে তাবিজ, কবজ, পীর ফকির দিয়ে চিকিৎসা করিয়ে থাকে। তাদের দোষ দিয়ে লাভ নেই। শারীরিক অসুস্থতার চিকিৎসাই করতে পারে না, মানসিক রোগের চিকিৎসা করবে কিভাবে? সে কারণে আমার সমস্ত রোগী একটু অবস্থাপন্ন। সেদিনটা ছিল শনিবার। সপ্তাহের শেষে রবীন্দ্র সদনের চেম্বার একদম ফাঁকা। বেশ কিছুক্ষণ বসে থাকার পর উঠতে যাব এমন সময় রিসেপশন থেকে কল এলো, পেশেন্ট আছে। পেশেন্টের নাম বিমল সাহা। ডাক্তারবাবু নমস্কার, আমি বিমল সাহা। বিমলবাবু একজন খুব অবস্থাপন্ন ফ্লোর মার্বেলের ব্যবসায়ী। ভদ্রলোক ঠিক কিভাবে শুরু করবেন বুঝতে পারছিলেন না। এটি নতুন কিছু নয়। পৃথিবীর কোথাও মানসিক ব্যাধিকে সংস্কার মুক্ত মন দিয়ে বিচারই করা হয় না। খানিকক্ষণ এটা সেটা নিয়ে আলাপ করে ভদ্রলোক বললেন, আমি একটা সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি, কিন্তু মুশকিল হচ্ছে যে সেটা আসলে একটা সমস্যা কিনা ঠিক বুঝতে পারছি না। তাও বলুন। আমি চুপ করে থেকে ভদ্রলোককে কথা বলতে দিলাম। ভদ্রলোক একটা নিঃশ্বাস নিয়ে বললেন, ব্যাপারটা আমার স্ত্রীকে নিয়ে। আমাদের একটা মেয়ে 3 মাস আগে সুইসাইড করেছে। আমি প্রথমেই একটা ধাক্কা খেলাম। কতই বা বয়স ভদ্রলোকের? তার মেয়ে আর কত বড় হবে? এই বয়সে সুইসাইড? মেয়েটা বড় অভিমানী ছিল ডাক্তারবাবু, কিন্তু একেবারে সুইসাইড করে ফেলবে সেটা আমি কখনো ভাবিনি। কেন করেছিল জানেন? খুব তুচ্ছ একটা বিষয়, মায়ের সাথে খাবার নিয়ে মন কষাকষি। এই বয়সে যা হয়। কিন্তু খুশি, আমার মেয়ের নাম খুশি, একেবারে সুইসাইড করে ফেললো। আমি খুব দুঃখিত বিমলবাবু, কিন্তু কিভাবে সুইসাইড করেছিল? ভদ্রলোক একটু যেন শিউরে উঠলেন, বললেন, শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে নিয়েছিল। আমি তখন বাইরে ছিলাম। খবর পেয়েই কোনো রকমে প্লেনের টিকিট কেটে পাগলের মতো ছুটে এসেছি। মেয়েটা সে রাতেই মারা গেল। বিমলবাবু, আপনার মেয়ের কথা থাক। আপনি আবার নতুন করে কষ্ট পাচ্ছেন। আপনার স্ত্রীর কথা বলুন। আমার স্ত্রী খুব সুন্দরী মহিলা, লেখাপড়া জানা ভালো ঘরের মেয়ে। 17 বছর হলো আমাদের বিয়ে হয়েছে। কিন্তু আশ্চর্য জিনিস কি জানেন, আমার এখনো মনে হয় আমি আমার স্ত্রীকে ঠিক বুঝতে পারি না। বুঝতে পারেন না? আর একটু ডিটেলসে বলুন। বিমলবাবু খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, ব্যাখ্যা করার কিছু নেই। আমার মনে হয় আমার স্ত্রীর নাম বর্ষা। বর্ষার মনের ভিতরে রয়েছে একটা দেওয়াল, আর দেওয়ালের অন্য পাশে রয়েছে তার নিজের জগৎ, যেখানে আমার ঢোকার কোনো অধিকার নেই। আচ্ছা, আপনি কি বৈবাহিক জীবনে নিজেকে অসুখী মনে করেন? অসুখী? অসুখী কি বলবো? ঝগড়াঝাটি, মন কষাকষি সেসব আমাদের মধ্যে কিছু নেই। কিন্তু দুজনের যে আবার খুব অন্তরঙ্গ সেটাও নয়। হ্যাঁ, সেই হিসাবে বলা যায় যে আমি একটু অসুখী, কিন্তু সেভাবে হিসাব করলে তো অনেকেই অসুখী। আমার সমস্যা সেটা নয়।
আমার সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। বিমলবাবু একটু ইতস্তত করে থেমে গেলেন। বলুন। ডাক্তারবাবু, আমার কেন জানি না মনে হয় আমার মেয়ে যে খুশি মারা গেছে তার জন্য বর্ষার খুব একটা বেশি দুঃখ টুক্ষ হয়নি। আমি একটু অবাক হয়ে বললাম, এটা তো আপনি খুবই একটা গুরুতর অভিযোগ করছেন বিমলবাবু। হ্যাঁ, আমি বলছি। আমার আর একটা ছেলে খুব ছোটবেলায় মারা গিয়েছিল। আমি তখন দেশের বাইরে ছিলাম। ফিরে আসতে আসতে শেষকৃত্য হয়ে গিয়েছিল। এখন আমার মনে হয় তখনও বর্ষার খুব বেশি দুঃখ হয়নি। তখন বুঝতে পারিনি। ভেবেছিলাম এক একটা মানুষের শোক প্রকাশের ভঙ্গি এক এক রকমের হয়। ও আচ্ছা, আপনার ছেলে কিভাবে মারা গিয়েছিল? জলে ডুবে। বাড়িতে শখ করে বাথটাব লাগিয়েছিলাম, সেটাই সর্বনাশ হলো। এখন আপনার আর কয়জন ছেলে মেয়ে? আর একটা ছেলে আছে, ক্লাস 2-তে পড়ে, 7 বছর বয়স। বিমলবাবু খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, ডাক্তারবাবু, কদিন থেকে মনে হচ্ছে আমার স্ত্রীর ভিতরে কোনো এক ধরনের অস্বাভাবিক ব্যাপার আছে। অস্বাভাবিক? হ্যাঁ, মানসিক দিক দিয়ে অস্বাভাবিক। আপনার কাছে আমি এসেছি সেজন্যেই। আপনি কি আমার স্ত্রীকে একটু দেখবেন? দেখে কি বলবেন সে পুরোপুরি সুস্থ কিনা? নিশ্চয়ই দেখব, আমার কাজই এটা। আমার চেম্বারে আনুন নেক্সট উইকে। ডাক্তারবাবু, আমার একটা ছোট অনুরোধ আছে। বর্ষাকে আমি আপনার ক্লিনিকে আনতে পারবো না। সে কিছু একটা সন্দেহ করবে। আপনাকে আমার বাড়ি যেতে হবে, তবে ডাক্তার হিসাবে নয়, আমার বন্ধু হিসেবে। আপনি যত টাকা ফিস বলবেন আমি দিতে রাজি আছি। কিন্তু আপনাকে এই অনুরোধ আমি টাকার জোরে করছি না। আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করছি, একটা দুঃখী মানুষ হিসাবে। আমার মনে এতটুকু শান্তি নেই ডাক্তারবাবু। আমি বাধা দিয়ে বললাম, বিমলবাবু অস্থির হবেন না, আমি এমন কিছু ব্যস্ত মানুষ নই। সময় করে আপনার বাড়ি যেতে আমার কোনো অসুবিধাই হবে না। শুনে বিমলবাবু খুবই আশ্বস্ত হলেন। আমি পরের সপ্তাহে সময় করে বিমলবাবুর বাড়ি গেলাম। বিমলবাবুর সাথে কথা বলেই গিয়েছিলাম, জানতাম তিনি থাকবেন না। গিয়ে দেখি তার স্ত্রীও নেই। আমি হয়তো চলেই আসতাম, কিন্তু তাদের 7 বছরের ছেলেটার সাথে দেখা হয়ে গেল। ছেলেটাকে দেখে আমার বুকটা ধক করে উঠল। আমি মানুষের মন নিয়ে কাজ করি, তাই মানুষের চেহারা দেখে কখনো কখনো মন সম্পর্কে খানিকটা আঁচ করতে পারি। আমার মনে হলো এই ছেলেটা একটা মহা বিপর্যয়ের মধ্যে আছে। চোখে মুখে তার ছায়া। ঠিক গুলি খাওয়ার আগে বনের পশু শিকারির দিকে যেভাবে তাকায়, চোখের দৃষ্টি অনেকটা সেরকম। ছেলেটির নাম বিট্টু। সে প্রথমে আমার সাথে বিশেষ কথা বলতে চাইল না, কিন্তু আমি বিশেষজ্ঞ মানুষ। কিভাবে মানুষের মনের থেকে কথা বের করতে হয় তা আমি জানি। এখানে বলে রাখা ভালো, বড়দের বেলায় ব্যাপারটা সহজ, ছোটদের বেলায় একটু কঠিন। একজন মানুষকে প্রথমবার দেখেই বাচ্চারা তার সম্বন্ধে সঠিক একটা ধারণা করে ফেলতে পারে। আমি মানুষটা একেবারে খারাপ না, তাছাড়া আমি সত্যি তাকে সাহায্য করতেই চাইছিলাম। তাই শেষ পর্যন্ত সে আমার সাথে আস্তে আস্তে কথা বলতে শুরু করলো। তোমার নাম কি? এসো, এদিকে এসো। তুমি কোন ক্লাসে পড়ো? ঠিক এমন সময় তার মা এসে হাজির হলো, আর ছেলেটা তার মাকে দেখে কেমন যেন নিয়ে গেল। আমার সামনে থেকে আস্তে আস্তে উঠে চলে গেল ভেতরে। বিমলবাবুর কথা সত্যি, তার স্ত্রী অস্বাভাবিক সুন্দরী,
দেখে মনেই হয় না তার 13 বছরের একটা মেয়ে ছিল। বয়স আন্দাজ করে বলতে বললে কিছুতেই 20 কিংবা 22-এর বেশি বলা যায় না। তিনি আমাকে দেখে অবাক হলেন কিনা বোঝা গেল না। আমি আমার পরিচয় দিলাম। তিনি সোফায় বসে আমার দিকে তাকালেন, আর সাথে সাথে কেন জানি আমার শরীরটা কাঁটা দিয়ে উঠল। চোখ দুটি যেন মানুষের নয়, যেন এক অশরীরী প্রাণী। আমার মনে হলো এই চোখ দুটি আমার শরীরের প্রতিটি কোষ খুলে খুলে দেখে নিচ্ছে। মনে হলো এর কাছে আমার আর কিছু গোপন নেই, কোনো কিছু আর তার কাছে অজানা নেই। তিনি একটু হাসার ভঙ্গি করে বললেন, আমার নাম বর্ষা। আপনি বসুন, বিমল এক্ষুনি এসে পড়বে। মঙ্গলবার সে একটু ক্লাবে যায়। আমি বললাম, আমার কোনো তাড়াহুড়ো নেই, আমি অপেক্ষা করতে পারবো। দুজন খানিকক্ষণ চুপ করে বসে রইলাম। মোটামুটি অস্বস্তিকর অবস্থা। আমি তখন ভাবলাম অপেক্ষা না করে যে কাজে এসেছি সেটাই শুরু করে দিই, দেখি বিমলবাবুর কথা সত্যি কিনা। বললাম, আসলে আমি একটু কাজে এসেছি, ঠিক কিভাবে শুরু করব বুঝতে পারছি না। আপনি যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে পারি? বর্ষা আমার দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে উদ্ধত স্বরে বলল, খুশি কেন আত্মহত্যা করলো জানতে চান? আমি একেবারে থতমত খেয়ে গেলাম। আমতা আমতা করে বললাম, হ্যাঁ, মানে আমাকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে উন্নত দেশের শিশু, তরুণ তরুণী, কিশোর কিশোরী এদের অস্বাভাবিক আত্মহত্যার হারের ওপর একটা আর্টিকেল লিখতে দেয়া হয়েছে আর কি। কথাটি পুরোপুরি মিথ্যা নয়। আমাকে সত্যি ওয়ার্ল্ড হেলথ থেকে এই ধরনের একটা জিনিস লিখতে বলেছে, তবে বিষয়বস্তু আরও ব্যাপক। আমি আমার কথাকে বিশ্বাসযোগ্য করার জন্য আরও কিছু বলতে যাচ্ছি, বর্ষা আমাকে মাঝখানে থামিয়ে দিয়ে বললেন, আত্মহত্যা করা একটা রোগ, এর কোনো কারণ নেই। আমি বললাম, আত্মহত্যা করাকে রোগ বলতে চাইলে বলতে পারেন, কিন্তু এর কোনো কারণ নেই সেটা তো হতে পারে না। আর তাছাড়া সব রোগেরই কোনো না কোনো লক্ষণ থাকে। আমি জানতে চাইছি খুশির মধ্যে আপনারা কোনো এরকম লক্ষণ দেখেছিলেন কি? বর্ষা আমার দিকে তীব্র দৃষ্টিতে তাকালো, আর অবিশ্বাস্য ব্যাপার, আমি তার চোখের দিকে তাকিয়ে থাকতে পারছি না, আর আমার চোখ সরিয়ে নিতে হলো। সব রোগের লক্ষণ কি সবাই বুঝতে পারে? এক্ষেত্রে আমিও কিছু বুঝতে পারিনি। আমার কেন জানি সোজাসুজি তার দিকে তাকানোর সাহস হলো না। নিচের দিকে তাকিয়েই বললাম, কিন্তু আপনি তো মা। বর্ষা হঠাৎ আশ্চর্য শুষ্ক স্বরে হেসে উঠল। আমি চমকে তার দিকে তাকালাম। মনে হলো হাসি থামলেই তার সুন্দর দাঁতের ভেতর থেকে সাপের মতো একটা লকলকে জিভ বের হয়ে আসবে। অস্বস্তিকর অনুভূতি। বর্ষা কিছু না বলে আমার দিকে তাকিয়ে রইলেন, মুখে হালকা একটা হাসি। প্রথমে দেখে মনে হচ্ছিল এই মহিলা অপূর্ব সুন্দরী, কিন্তু এখন আর সুন্দরী মনে হচ্ছে না, দেখতে কেমন জানি ভয়ঙ্কর মনে হচ্ছে। আপনার আর কিছু জিজ্ঞাসা আছে? এরপর আর আলাপ জমে উঠতে পারল না। আমি আর বিমলবাবুর জন্য অপেক্ষা না করে বিদায় নিয়ে চলে এলাম। আজ তাহলে উঠি, অন্য আরেকদিন কথা হবে। নমস্কার। সিঁড়ি দিয়ে নামছি, হঠাৎ
অন্ধকার থেকে শিশু কণ্ঠে কে যেন বলে উঠল, আঙ্কেল শোনো একটু। আমি দাঁড়ালাম। বিট্টু, বিমল বাবুর 7 বছরের ছেলেটা, অন্ধকার থেকে বের হয়ে এলো। জিজ্ঞেস করলাম, বিট্টু কি ব্যাপার? না কিছু না। বলে সে দাঁড়িয়ে রইল, চলে গেল না। কিছু বলবে তুমি? না। তবুও সে দাঁড়িয়ে রইল। বলো, কিছু যদি বলতে চাও বলো। বাড়ির ভেতরে আসবো? না না না, বাড়ির বাড়ির ভিতরে না। হঠাৎ সে খুব ব্যস্ত হয়ে উঠল। ঠিক আছে ঠিক আছে, তাহলে এখানেই বলো। খুশি দিদি আমাকে একটা জিনিস বলেছে। খুশি দিদি কি বলেছে? দিদি বলেছে দিদি সুইসাইড করেনি, মা দিদিকে মেরে ফেলেছে। অন্ধকার থাকায় আমার আর কষ্ট করে মুখের বিস্মিত ভাবটা আড়াল করতে হলো না। শুধু গলার স্বরটাই স্বাভাবিক করে বললাম, তোমাকে কে বলেছে এটা? খুশি দিদি। কিন্তু তোমার দিদি তো নেই বাবা, কেমন করে বললো তাহলে তোমায়? রাত্রিবেলা দিদি আমার কাছে আসে। ও, বিমল বাবুর স্ত্রীর কথা জানি না, কিন্তু এই বাচ্চাটিকে এই মুহূর্তে সাহায্য করতে না পারলে তার সর্বনাশ হয়ে যাবে। প্রচণ্ড আঘাত পেয়েছে দিদির মৃত্যুতে, কিছুতেই মেনে নিতে পারছে না ব্যাপারটা। মাকে কোনো একটা কারণে পছন্দ করে না, তাই নিজের অবচেতন মনে পুরো দোষটা দিচ্ছে তার মায়ের ওপর। ব্যাপারটা একটু বিপজ্জনকও বটে। যদি বাইরের লোকজন শুনে বিমলবাবু আর তার স্ত্রী ঝামেলায় পড়তে পারেন। বাচ্চাটি সত্য এবং কল্পনার মাঝে পার্থক্যটা ধরতে পারছে না। আমি এই মুহূর্তে তাকে নতুন কিছু না বলে তার কথা শুনে যাওয়াই ঠিক মনে করলাম। জিজ্ঞেস করলাম, তোমার দিদি কি প্রতি রাতেই তোমার কাছে আসে? না, সব রাতে নয়, মাঝে মাঝে। তোমার কি ভয় লাগে? এখন লাগে না, আমার মাকে বেশি ভয় লাগে। তোমার দিদি আর কিছু বলেছে? দিদি বলেছে তার 2 হাত দড়ি দিয়ে বেঁধে মা তার শরীরে কেরোসিন ঢেলেছে, তারপর একটা ম্যাচিস কাঠি দিয়ে চুলে আগুন ধরিয়ে দিয়েছে। আমি নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। কি অবলীলায় কত বড় একটা বিভৎস কথা বলে ফেললো ছোট্ট ছেলেটা। বিট্টু আবার ফিসফিস করে বলল, অনেক কষ্ট হয়েছে দিদির। দিদি যখন অজ্ঞান হয়ে গেছে, মা তখন তার হাত থেকে দড়ি খুলেছে। আর কি বলেছে তোমায় দিদি? হ্যাঁ বলেছে, আমাদের একটা ছোট ভাই ছিল, মা তাকেও জলে ডুবিয়ে মেরেছে। দিদির সাথে আমার ভাইও মাঝে মাঝে আমার সাথে দেখা করতে আসে। যেদিন মা থাকে না শুধু সেদিন আসে। মাকে সে খুব ভয় পায়। আর কিছু বলেছে তোমার দিদি? খুশি দিদি বলেছে মা এখন আমাকে মারবে, 9 বছর পরে পরে মারার কথা, কিন্তু মা আমাকে আগেই মারবে। কেন? কারণ আমি সব জেনে গেছি, সেই জন্যে। তোমার মা তো জানে না যে তুমি জেনে গেছো? মা চোখের দিকে তাকালেই সব জেনে যায়, সেজন্যে আমি চোখের দিকে তাকাই না। কিন্তু মা প্রত্যেক রাতে ঘুমানোর আগে বলে আমার চোখের দিকে তাকা। তখন মায়ের চোখের দিকে তাকাতে হয়। মা জানে যে দিদি আমার কাছে আসে, সেজন্যে মা আমাকে আগেই মেরে ফেলবে। আমার কিন্তু মনে হয় না সেটা সত্যি হবে। আমার মনে হয় হবে। অমাবস্যার রাতে মা বাবাকে একটা কাজে অন্য জায়গায় পাঠিয়ে দেবে,
তখন একটা লোক আসবে আমাদের বাসায়, তার একটা চোখ কানা। তখন দুইজন মিলে লুসিফারকে ডাকবে। লুসিফার? সেটা কে? শয়তান। শয়তানটাকে মা লুসিফার ডাকে। মা শয়তানের কাছে নিজেকে বিক্রি করেছে। মা যখন আমাদের এক একজনকে মেরে ফেলে, শয়তান তাকে একটা করে ক্ষমতা দেয়। মায়ের এখন অনেক ক্ষমতা। আমাকে যখন মারবে তখন মায়ের এত ক্ষমতা হবে যে আর কেউ মাকে কিচ্ছু করতে পারবে না। এগুলো তুমি কেমন করে জানলে? কে বলেছে তোমায় এসব কথা? খুশি দিদি বলেছে। আচ্ছা বিট্টু, তোমার বাবাকে বলেছো এসব? বাবা কিচ্ছু করতে পারে না। বাবাকে মা সব সময় কোথাও পাঠিয়ে দেবে। বিট্টু হঠাৎ আমাকে বলল, আমাকে নিয়ে যাবে আঙ্কেল তোমার সাথে? আমার সাথে? হ্যাঁ, তোমার বাড়ি। তাহলে মা আমাকে মেরে ফেলতে পারবে না। আমি বিট্টুর মাথায় হাত রেখে বললাম, অবশ্যই নিয়ে যাব। আমি তোমাকে কথা দিচ্ছি, কেউ তোমাকে কিচ্ছুটি করতে পারবে না। আমি তোমার সাথে আছি, আমি তোমায় বাঁচাবো। দিদি বলেছে আমাকে কেউ নেবে না, আমাকে এখানেই থাকতে হবে। মা এখানেই আমাকে মারবে। দিদি বলেছে মরে যাওয়ার সময় অনেক কষ্ট, কিন্তু মরে যাবার পর নাকি কোনো কষ্টই নেই, ভালোই নাকি। তুমি ভয় পেও না, তোমায় কেউ মারতে পারবে না। আমি আছি তোমার সাথে। এই অমাবস্যাতেই মা? আমি তার আগেই তোমার একটা ব্যবস্থা করব। সত্যি আঙ্কেল? আমি বিট্টুর হাত শক্ত করে ধরে বললাম, তুমি ভয় পেও না বাবা, তোমার কিচ্ছু হবে না। তোমাকে আমি কথা দিলাম, তোমার দিদি যদি আসে তাহলে তাকেও বলো যে তোমার আর কোনো ভয় নেই, আমি তোমাকে বাঁচাবো। কেমন? বিট্টু প্রথমবার একটু হাসলো। সে বলল, বলবো। খুশি দিদি শুনে খুব খুশি হবে। বিট্টুর কথা শুনে আমার বুকটা প্রায় ভেঙে গেল। বাড়িতে আসতে আসতে হঠাৎ আমার মনে হলো, এমন কি হতে পারে যে বিট্টু যা বলছে তা সত্যি? বর্ষা সত্যিই একটা পিশাচিনী। সত্যি সে তার দুই ছেলেমেয়েকে মেরে এখন তার আরেকটা ছেলেকে মারার জন্য প্রস্তুত হচ্ছে। আমি মাথা থেকে জোর করে চিন্তাটা সরিয়ে দিলাম। আমি একজন ডাক্তার, ভূতের ওঝা নই। বিট্টু অসুস্থ, তাকে সাহায্য করতে হবে। সে কল্পনা আর বাস্তবের মাঝে পার্থক্যটা ধরতে পারছে না। এই অসুখের নাম স্কিজোফ্রেনিয়া। মানসিক অসুখগুলির মাঝে সবচেয়ে খারাপ অসুখ এটি। পরদিন ভোরবেলাতেই বিমলবাবু হাজির হলেন। তার স্ত্রীর সম্পর্কে তিনি জানতে চান। ভদ্রমহিলাকে দেখে একটা অশুভ ভাব মনে উদয় হয় বটে, কিন্তু এই কথাটি আমি তাকে মুখ ফুটে বলতে পারলাম না। দুটি কারণে। প্রথমত, গত রাতে তাকে দেখে আমি কেমন একটু ভয় পেয়েছিলাম। দিনের আলোতে সেটা চিন্তা করে এখন আমার নিজেরই কেমন যেন লজ্জা লাগছে। দ্বিতীয়ত, আমি একজন ডাক্তার, আমাকে একজন মানুষকে যুক্তি তর্ক দিয়ে বিচার করতে হবে, মনের ভাব দিয়ে বিচার করলে চলবে না। আমি তাকে বললাম যে তার স্ত্রীকে আরেকবার দীর্ঘ সময়ের জন্য না দেখে আমি কিচ্ছু বলতে চাই না। গত রাতে তিনি আমাকে সহজভাবে নিতে পারেননি। আলাপ আলোচনার সময় সামান্য তিক্ততা এসে গিয়েছিল আর কি। তার মানে আপনি আমার সন্দেহটি অমূলক বলে উড়িয়ে দিচ্ছেন না, সত্য কথাটা বলা একটু পিছিয়ে দিচ্ছেন। বিমলবাবু, আপনার স্ত্রীর সমস্যার থেকে কিন্তু আপনার ছেলের সমস্যা অনেক গুরুতর। বিমলবাবু চমকে উঠলেন। কেন, কি হয়েছে বিট্টুর? আমি বিমলবাবুকে গত রাতে বিট্টুর সাথে দীর্ঘ আলোচনার কথা বললাম। কী নিয়ে কথা হয়েছে তার খুঁটিনাটি বলে আরও মন খারাপ না করিয়ে দিয়ে সোজাসুজি বললাম, আপনার ছেলেকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির এই পরিবেশ থেকে সরিয়ে নিতে হবে বিমলবাবু। এমন জায়গায় নিয়ে যেতে হবে যেখানে
তার দিদির কোনো স্মৃতি নেই। প্রথম প্রথম সম্ভবত তার মায়ের থেকেও দূরে সরিয়ে নেওয়া ভালো। কোনো একটা কারণে এই মুহূর্তে সে তার মাকে সহ্য করতে পারছে না। বিমলবাবু কোনো কথা না বলে দীর্ঘ সময় বিবর্ণ মুখে বসে রইলেন। আমি বললাম, আপনারা সবাই যে পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছেন, তারপর এটা অস্বাভাবিক কিছু নয়। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আর একটু সময় কেটে যেতে দিন, সব স্বাভাবিক হয়ে যাবে দেখবেন। বিমলবাবু কোনো কথা না বলে দীর্ঘ সময় বিবর্ণ মুখে বসে রইলেন। চলে যাওয়ার আগে বিমলবাবুকে জিজ্ঞেস করে আমি কয়েকটা জিনিস জেনে নিলাম। সেগুলি হচ্ছে তার ছেলে আর মেয়ের মারা যাওয়ার সঠিক দিন ও তারিখ। ওই দুটো দিনই তিনি শহরের বাইরে ছিলেন। তার ব্যবসার কাজে তাকে মাঝে মাঝে বাইরে যেতে হয়। তার মেয়ের দুর্ঘটনার পর হাসপাতালে যে ডাক্তার দেখেছেন তার নামটিও আমি জেনে নিলাম। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম, একটা চোখ খারাপ এমন কোনো লোক তাদের বাড়ি আসে কিনা। এই প্রশ্নটা শুনে তিনি একটু অবাক হলেন। তিনি বললেন, যখন আমি শহরের বাইরে যাই তখন আমার খুব বিশ্বাসী একজন মানুষ মাঝে মধ্যে এসে আমাদের বাড়িতে থাকে। তার নাম হলো ভটকু। আগে সে আমার পুরনো ফ্যাক্টরিতে ঠিকাদারের কাজ করত। খুব পরিশ্রমী লোক, দিন রাত খাটতে পারে। ভটকু আগে আমার বাড়ির নিচের তলায় থাকতো। খুব বিশ্বস্ত আর বলবান লোক। তবে সে তার দেশে চাষবাসের সময় কি একটা তার চোখে লেগে অকালে তার একটা চোখ খুইয়েছিল। কলকাতায় এসে আমার কাছে সে কাজ করত। তবে সে অনেক দিনের কথা, এখন তার অনেক বয়স, তাও প্রায় ৭৪-৭৫ বছর তো হবেই। কিন্তু তার কথা কেন জিজ্ঞাসা করছেন ডাক্তারবাবু? বিট্টু এই লোকটিকে অপছন্দ করে কিনা জিজ্ঞেস করলে বিমলবাবু উত্তর দিতে পারলেন না। শুধু বললেন, তাকে ভয় পাওয়া তবে বিচিত্র নয়, কারণ ভটকুর খারাপ হয়ে যাওয়া চোখটি খুবই বিষদৃশ্য। বিমলবাবু চলে যাওয়ার পর আমি একটা অবৈজ্ঞানিক কাজ করলাম। অনেক খুঁজে ঠুঁজে একটা বাংলা পঞ্জিকা বের করে বিমলবাবুর আগের ছেলে আর মেয়ের মৃত্যু তারিখ দুটি পরীক্ষা করে দেখলাম। মোটামুটি নিশ্চিত ছিলাম, দেখব হয়তো বিট্টুর কথা ভুল, তারিখ দুটো অমাবস্যায় না। কিন্তু আমি হতবাক হয়ে গেলাম, কারণ দেখলাম সত্যি সত্যি সে তারিখ দুটো হচ্ছে অমাবস্যা। নিজেকে নানাভাবে বোঝানোর চেষ্টা করলাম যে এটা একটা কাকতালীয় ব্যাপার। সন্দেহপ্রবণ বিট্টু কোনোভাবে সেটা লক্ষ্য করেছে। তবুও ব্যাপারটা মনের ভেতর খচখচ করতে লাগলো। কোন দিন অমাবস্যা কোন দিন পূর্ণিমা বের করা সহজ ব্যাপার নয়। 7 বছরের বাচ্চার পক্ষে তো নয়ই। পুরো ঘটনাটা আমার কেমন যেন গোলমেলে লাগছিল। আমি কিছুই ভেবে পাচ্ছিলাম না কি করব না। হঠাৎ আমার কনিষ্কর কথা মনে পড়ল। কনিষ্ক আমার এক পুরনো বন্ধু, চাকরি সূত্রে লালবাজারে গোয়েন্দা শাখায় কর্মরত। আমি তাকে ফোন করে প্রথম থেকে পুরো ঘটনাটা বললাম। শুনে কনিষ্ক বলল, আচ্ছা, বিমলবাবুর যখন মেয়েটি মারা যায়, বিমলবাবু তখন বাড়ির বাইরে ছিল, তাই না? ওনার যখন ছেলেটিও মারা যায় তখনও তিনি বাড়ির বাইরে। স্ট্রেঞ্জ। দুটোই কি জাস্ট কোইন্সিডেন্স? এই বিমলবাবু লোকটা কিছু একটা লুকাচ্ছেন। বিমলবাবু? কি বলছিস তুই? ঠিকই বলছি। আচ্ছা, তুই ফ্রি আছিস? চল তো একটু কে মেডিকেল কলেজের মঠ থেকে ঘুরে আসি। মর্গ? কিন্তু কেন? কিন্তু আমি তো এখন চল
চল না। আমরা দুজনেই কে মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িতে যেতে যেতে কনিষ্ক বলল খুশির পোস্টমর্টেম সংক্রান্ত কিছু তথ্য নিতে সে কে মেডিকেল কলেজে যেতে চাইছে। ক্লিনিকে কিছু কাজ ছিল বটে, কিন্তু কনিষ্ককে না করতে পারলাম না। আমরা দুজনেই কে মেডিকেল কলেজে হাজির হলাম। মর্গের সামনে পৌঁছালাম আমরা দুজন। আমি এই ফাঁকে বিমলবাবুর মেয়ের যিনি পোস্টমর্টম করেছেন তার খোঁজ করতে লাগলাম। পেতে সময় লাগলো না। যিনি পোস্টমর্টম করেছেন তিনি হলেন ডক্টর প্রসূন রায়। তার সাথে একটু আলাপ জমিয়ে তাকে ক্যান্টিনে যেতে আমন্ত্রণ করলাম। ক্যান্টিনে বসে চায়ের অর্ডার দিলাম। চায়ের সাথে সিগারেট খাচ্ছেন ডক্টর প্রসূন। ডাক্তারি মতে সিগারেট খাওয়ার জন্য যেটা নাকি সবচেয়ে অস্বাস্থ্যকর। কনিষ্ককে পুলিশ পরিচয় না দিয়ে স্রেফ আমার বন্ধু বলে শুরু করলাম। আপনাদের মর্গে মাস 6 আগে একটি বাচ্চা মেয়ের পুড়ে যাওয়া বডি এসেছিল। প্রতিদিন এত অসংখ্য বিচিত্র রকমের দুর্ঘটনার কেস আসে, এই পুড়ে মরার ব্যাপারটা তার তুলনায় কিছুই না। তাই সেভাবে মনে রাখাটা এক প্রকার অসম্ভব নয় কি? আমি তাকে খুশির দুর্ঘটনার ব্যাপারে সব বললাম। বেশ খানিকক্ষণ লাগলো খুশির কথা মনে করতে। যখন শেষ পর্যন্ত তিনি মনে করতে পারলেন, আমি জিজ্ঞেস করলাম, আপনি কি খুশির ব্যাপারটিতে অস্বাভাবিক কিছু দেখেছিলেন? 13 বছরের একটি বাচ্চা পুড়ে মারা যাওয়ার ব্যাপারটি যদি অস্বাভাবিক না মনে করেন, তাহলে না, দেখিনি। কিছুই না? চোখ মুখ কুঁচকে তিনি খানিকক্ষণ মনে করার চেষ্টা করলেন, তারপর বললেন, না, তেমন কিছু মনে করতে পারছি না। কিন্তু কেন বলুন তো? কনিষ্ক জিজ্ঞেস করলো, শরীরের কোন জায়গা বেশি পুড়েছে, কোন জায়গা কম পুড়েছে, এমন কিছু? না, মনে পড়ছে না তো। কনিষ্ক বলল, আচ্ছা, হাত বা হাতের কবজি? ভুরু কুঁচকে আমার দিকে তাকালেন ডক্টর প্রসূন। তিনি বললেন, হ্যাঁ, দাঁড়ান, অ্যাটপসির সময় কিছু আনন্যাচারাল পেলে আমি সেগুলো ফটো তুলে রাখি। এক্ষেত্রেও মনে হয়, দাঁড়ান দেখছি। কিছুক্ষণ ফোন ঘেঁটে কয়েকটা ফটো বের করলেন তিনি। তারপর বললেন, এই তো পেয়েছি। তাই তো, হাতের কবজির কাছে পড়েনি। আমার আমার মনে পড়েছে এখন। হ্যাঁ, একটু অবাক হয়েছিলাম তখন বডিটা পেয়ে। সব কিন্তু আপনি জানলেন কেমন করে? আমি জানি না, তাই তো আপনাকে জিজ্ঞেস করছি। ভুরু কুঁচকে ডক্টর প্রসূন জিজ্ঞেস করলেন, কিন্তু আন্দাজ করলেনই বা কেমন করে? কনিষ্ক বলল, করিনি, এমনি বের হয়ে গেল। ডক্টর প্রসূন এবার চোখ শুরু করে বললেন, আপনি আসলে পুলিশের লোক। মেয়েটিকে আসলে মার্ডার করেছে। হ্যাঁ, হাত পা বেঁধে শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন ধরে দিয়েছে, তাই তো? কনিষ্ক বলল, আমি জানি না। ডক্টর প্রসূন আমার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইলেন। আমাদের জিজ্ঞাসার পর্ব এই অবধিই ছিল। কনিষ্ক আর আমি চেয়ার টেনে উঠে দাঁড়ালাম। কনিষ্ক বলল, বেশ, আজ তাহলে আসি, নমস্কার। আমরা যখন কে মেডিকেল কলেজ থেকে বের হলাম, তখন আকাশে কালো মেঘ জমেছে। ইটস এ প্ল্যান মার্ডার। ইয়েস,
ইটস ক্লিয়ার। এবং আমি যদি ভুল না হই, আগেরটাও মার্ডার, সুইসাইড একটাও না। এনার ওপর নজর রাখতে হবে। আমি একটু বেরোই, আমার কিছু কাজ আছে, তোর সাথে পরে কথা হচ্ছে, আজ আসি। বেশ, পরে দেখা হবে তাহলে। আমি অন্য মনস্কভাবে হাঁটতে থাকি। সব হিসেব যেন গোলমাল হয়ে গেছে। বিট্টু যে কথাগুলো বলছে তার একটিও আমি এখনো ভুল প্রমাণ করতে পারিনি। তবে তাতে কিছু প্রমাণ হয় না, তবু মনের ভেতর কি যেন খচখচ করতে থাকে। হাতে একটু সময় ছিল। থিওসফিক্যাল সোসাইটিতে আমার পরিচিত কিছু লোক আছেন, সেখানে নিশ্চয়ই শয়তানের উপাসনার উপর কিছু বই পাবো। পৌঁছালাম সেখানে, লাইব্রেরি সেকশনে গেলাম। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর হাতের কাছে হিব্রু বাইবেল, গ্রিক বাইবেল এবং আরও কিছু মাইথোলজির রেফারেন্স পেলাম। সব মাইথোলজিতেই শুভ শক্তির বিরুদ্ধে বরাবর একটি অশুভ শক্তির সংঘাতের কথা উল্লেখ আছে। এরাই হলো শয়তান। শয়তানের বহু নাম, কোথাও স্যাটান, কোথাও মেফিস্টোফিলিস, কোথাও আবার লুসিফার। তবে এদের চরিত্র সব জায়গায় একই। এরপরে বেশ কিছুদিন কেটে গেল। চেম্বারের কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। মাথার মধ্যে দিয়ে বিমলবাবু, বিট্টু এদের কারুর কথা খেয়াল নেই। সেদিন চেম্বার থেকে ফিরতে অনেকটা লেট হয়ে গেল। রাতের খাওয়া দাওয়া করে শুতে গেছি। শরীর ক্লান্তই ছিল, শুতেই ঘুম চলে আসে। কিন্তু হঠাৎ কেমন যেন এক অস্বস্তি আবিষ্কার করলাম নিজের মধ্যে। শরীর ক্লান্ত, ঘুম তো ছিলই, কিন্তু ঘুম পেলেও কিছু একটাতে জানি ঘুম আসতে চাইছে না। শরীর যেন ঘুমাতে চাইলেও মন থেকে যেন ঘুমটা আসছে না। কিছু একটা কাজ অসম্পূর্ণ থেকে গেছে। কি কাজ? এপাশ ওপাশ করছি, বেশ তন্দ্রাচ্ছন্ন অবস্থা। হঠাৎ দেখি খুব কাছে কি যেন ফিস ফিস করে উঠল। বিট্টুকে বাঁচিয়ে নি। একটা মেয়ের গলার স্বর না? আমি চমকে উঠলাম। হঠাৎ যেন মনে হলো কে পাশ থেকে সরে গেল, কিন্তু ঠিক শুনেছি। ফিস ফিস করে একটা মেয়ের কণ্ঠে কে যেন কি একটা বলে গেল। আমি বিছানায় বসে চিন্তা করতে লাগলাম। হঠাৎ মনে হলো একবার ক্যালেন্ডারটা দেখি। আমি বিছানা থেকে উঠে পড়ার ঘরে এলাম। সেখানে বাংলা মাসের একটা ক্যালেন্ডার আছে। অমাবস্যা পূর্ণিমার কথা সেখানে লেখা থাকার কথা। সত্যি লেখা আছে, কিন্তু কেমন এক অস্বস্তি নিয়ে আবিষ্কার করলাম আজই অমাবস্যা। তার মানে যার আওয়াজ শুনেছি সে কি খুশি? বিট্টুকে বাঁচিয়ে নি। ওরা বিট্টুকে মেরে ফেলবে। আজই যে অমাবস্যা। বাঁচিয়ে নিন, বিট্টুকে বাঁচিয়ে নিন, বাঁচিয়ে নিন। আমি কি করব কিছুই খুঁজে পাচ্ছি না। আমার শরীর তখনও অল্প অল্প কাঁপছে। এতটাও ভুল শুনিনি, ঠিক শুনেছি আওয়াজটা। একদম কাছ থেকে কি যেন ভুলে গেল বিট্টুকে ওরা মেরে ফেলবে। আস্তে আস্তে গিয়ে বিছানায় বসলাম আমি। এরকম একটা জিনিস কেন শুনলাম? মনের ভুল? তাহলে কি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে?
নাকি আমার কাছে সাহায্যের জন্য এসেছে খুশি নিজেই। মিনিট 5 চুপ করে বসে থেকে আমি বিমলবাবুর বাড়ি টেলিফোন করলাম। দশটা রিং হয়ে গেল, তবুও কেউ ফোন ধরল না। ফোনটা রেখে আমি ঝটপট তৈরি হয়ে নিলাম। বিট্টুকে কথা দিয়েছি আমি তাকে বাঁচাবো। আজই অমাবস্যা, যদি তার কথা অনুযায়ী বর্ষা যদি আজ লুসিফারের সাধনা করতে বসে, তাহলে আজই সেই দিন। আমি তাকে কথা দিয়েছিলাম কেউ তাকে মারতে পারবে না, কিন্তু ওটা ছিল কথার কথা। কিন্তু এখন জানি না কেন মনে হচ্ছে বিট্টুর কথাই হয়তো সত্যি হবে। আসলে তাকে কেউ হয়তো মেরে ফেলতে চাইছে। মাথার মধ্যে হাজারটা খারাপ চিন্তা এসে জট বাঁধতে লাগলো। বের হবার আগে আমি বিমলবাবুর বাড়িতে আবার টেলিফোন করলাম। এবারে সাথে সাথে একজন টেলিফোন ধরল, শুষ্ক পুরুষ কণ্ঠস্বর। হ্যালো হ্যালো, কে? এটা কি বিমলবাবুর বাড়ি? সাহেব বাড়ি নেই। আমি জিজ্ঞেস করলাম, কখন আসবেন? কালকে। বেশ, আচ্ছা আপনি কে বলছেন? আমার নাম বটকু। আমি নিজের অজান্তেই কেমন যেন শিউরে উঠলাম। অমাবস্যার রাতে বিমলবাবুকে শহরের বাইরে পাঠিয়ে এক চোখ কানা ভটকুকে ডেকে আনা হয়েছে, ঠিক ঠিক যেরকম বিট্টু বলেছিল না? আমি বললাম, আচ্ছা বিট্টুর সাথে একটু কথা বলতে পারি? কে? বিমলবাবুর ছেলে বিট্টু। ওদিক থেকে দীর্ঘ সময় কোনো কথা শোনা গেল না। হ্যালো হ্যালো হ্যালো, কোনো উত্তর শোনা গেল না। ভটকু টেলিফোন রেখে দিয়েছে। আমি তাড়াতাড়ি বাড়ি থেকে বের হলাম। ঠিক বের হওয়ার আগে মাথায় হঠাৎ একটা বুদ্ধি এলো, কনিষ্ককে ফোন করে দিলে হয় না? যদিও এত রাতে তাকে খামোখা এই ঝঞ্ঝাটে জড়ানো কতটা যুক্তিযুক্ত হবে কে জানে, তবে মন বলল পাশে আরেকটা কেউ থাকলে ভালো হয়। হ্যালো, কনিষ্ক? হ্যাঁ অর্ক, বল রে। সরি তোকে রাতে ডিস্টার্ব করছি, তোর একটু হেল্প লাগবে ভাই। এত রাতে? এত রাতে কি হলো? আছিস কোথায়? আমি বাড়িতে আছি। সে কি চুরি টুরি হলো নাকি, বা অন্য কোনো হাঙ্গামা? কনিষ্ক, আজ অমাবস্যা, আমি বিমলবাবুর বাড়ি যাচ্ছি। কি পাগলামো জুড়েছিস রাত বিরেতে? তোকে তো বললাম সব ওই বেটা বিমলের কাজ। ওই ছেলেটাকে ব্রেন ওয়াশ করেছে। কনিষ্ক, আমি বিট্টুকে কথা দিয়েছি আমি ওকে বাঁচাবই। আমি বিমলবাবুর বাড়ি যাচ্ছি, আর যদি 30 মিনিটের মধ্যে তোকে ফোন না করি তুই ওখানে আসবি। শোন শোন অর্ক, একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। এখন না, 30 মিনিট পর, কিন্তু তুই আসিস। তুই শিওর? বেশ, তুই সাবধানে যাস। আর তোর কথা যদি ঠিক হয় তাহলে এই বিমল লোকটাও ওই বাড়িতেই আছে। তুই যা, আমিও যাচ্ছি। বিমলবাবুর বাড়িটা অনেকটা জায়গা নিয়ে। বাড়ির চারপাশে বড় বড় গাছ, চারদিক থেকে আড়াল করে রেখেছে বাড়িটাকে। সব দরজা জানলা বন্ধ, বাইরে থেকে বোঝার উপায় নেই ভেতরে কেউ আছে কি নেই। আমি কয়েক মুহূর্ত বাইরে দাঁড়িয়ে থেকে দরজায় ধাক্কা দিলাম।
দরজাটা সাথে সাথে খুলে গেল। মনে হলো কেউ যেন দরজার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, আমার জন্যেই অপেক্ষা করছিল। দরজার ওপাশে আবছা অন্ধকারে একটা মানুষ দাঁড়িয়ে আছে, লম্বা পেটাই শরীর, নিশ্চয়ই ভটকু। সে লোকটা বলল, আসেন, ভিতরে আসেন। আমার বুকটা কেন জানি ধক করে উঠল। বললাম, ভেতরে আসবো না, আমি এসেছি বিট্টুকে নিয়ে যেতে, বিমলবাবু আমাকে বলেছিলেন। লোকটা আমার কথার মাঝখানে দরজা বন্ধ করে দিল। মাথায় একটা একরোখা জেদ চেপে গেছিল। আমি আবার দরজা ধাক্কা দিলাম। আবার দরজা খুলে গেল। আবছায়া অন্ধকারে লোকটি দাঁড়িয়েই রইল। আমি বললাম, আমি ডাক্তার, বিট্টুর ডাক্তার। বিমলবাবু আমাকে আজ বিট্টুকে নিয়ে যেতে বলে গিয়েছেন। সে লোকটা বলল, চলুন, ভিতরে চলুন। আমার নিজেকে কেমন জানি অসহায় মনে হলো। কেন জানি মনে হলো মস্ত একটা ফাঁদে আটকে পড়তে যাচ্ছি। খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে আমি ভেতরে ঢুকলাম। সাথে সাথে লোকটা ভীষণ শব্দ করে পিছন থেকে দরজা বন্ধ করে দিল। তারপর ভীষণ কর্কশ স্বরে অট্ট হাসি করে, সব নিয়তি বাবু, বুঝলেন, সব নিয়তি। আপনি চাইলে পালিয়ে বাঁচতে পারতেন, কিন্তু আপনি গেলেন না, কারণ আজই আপনার শেষ দিন। এই কি সব আলতু ফালতু বকছো তুমি? কিসের নিয়তি? কার শেষ দিন? এই শোনো, নেহাতি তুমি বয়স্ক মানুষ, না হলে তোমাকে বুঝিয়ে দিতাম আজকে। তোকে আজই শেষ করে দেব। লোকটা আচমকা আমার গলা চিপে ধরল। তার শীর্ণকায় হাতে হঠাৎ কি ভীষণ বজ্রের মতো আঁটুনিতে গলায় এঁটে গেল। আমি কিছুক্ষণের জন্য শূন্যে চেপে রইলাম। লোকটা আমায় সজোরে ছুঁড়ে ফেলে দিল। মাথাটা কেমন যেন ঘুরতে লাগলো। বেকায়দায় পড়ে কোমরে বেশ চোট পেলাম। কোনো মতে সামলে নিলাম নিজেকে। কোন জাদু বলে এত জোর এই বুড়োর শরীরে এলো বুঝতে পারলাম না। ভয় একটু পেলাম, কিন্তু আবার ঢোক গেলে জিজ্ঞেস করলাম, বিট্টু কোথায়? তোকে। লোকটা আবার আমার দিকে ধেয়ে আসতে যাচ্ছিল। হঠাৎ পাশের ঘর থেকে বর্ষার গলার আওয়াজ শুনতে পেলাম। এদিকে আসুন। আমি আস্তে আস্তে পর্দা সরিয়ে পাশের ঘরে ঢুকে স্তম্ভিত হয়ে গেলাম। ঘরে লাল রঙের একটা আলো জ্বলছে, অল্প আলো। সেই আবছায়া আলোতে ভালো করে সব কিছু দেখা যায় না। ঘরের মাঝখানে একটা 6 কোণযুক্ত তারা, তার প্রতিটি কোণে ছোট্ট ছোট্ট পাত্র, আর তাতে এক তরল পদার্থ ঢালা আছে। হেক্সাগনের মাঝখানে একটা বড় সরার মতো পাত্রে আগুন জ্বলছে। কর্পূর, গালা এবং ধুনো জাতীয় কোনো পদার্থ দিয়ে সেই আগুন ধরানো হয়েছে। তার একটা পাশে বিট্টু লম্বা হয়ে পড়ে আছেন, প্রায় অচৈতন্য। প্রায় অচৈতন্য এই কথাটি এই জন্যেই বললাম, কারণ তার চোখ দুটি অল্প খোলা, কিন্তু চোখের দৃষ্টি স্থির। তার কপালে লাল রঙের কোনো পদার্থ মাখানো আছে। সম্ভবত তার তীব্র গন্ধে সে প্রায় অজ্ঞান হয়ে পড়ে আছে।
তার মাথার কাছে সেই বড় পাত্র থেকে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়ার কটু গন্ধে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। আগুনের সামনে বর্ষা বসে আছে, মাথার চুল খোলা, যার কারণে মুখটা একটু ভয়ঙ্কর রকমের দেখাচ্ছে। শরীরে পাতলা ফিনফিনে একটা কাপড়, সেটার ভেতর দিয়ে তার সুগঠিত শরীরটার পুরোটাই দেখা যাচ্ছে। তবে সেটা নিয়ে তার কোনো রকম জড়তা আছে বলে মনে হলো না। ঘরের দেওয়ালে বিচিত্র বিকৃত মুখের নানা রকমের ছবি টাঙানো, চারপাশে রাজ্যের জিনিসপত্র ছড়ানো। আবছা আলোতে কোনটা কি বোঝার উপায় নেই। ঘরের ভিতরে আশ্চর্য রকমের শীতলতা, ভয়ঙ্কর অশুভ একটা পরিবেশ তৈরি হয়ে আছে। এসব দেখে সেদিন আমি নিজেই মনে মনে বলেছিলাম, এখানে কি হচ্ছে এসব? সব বুঝতে পারবেন। আমি বিট্টুর দিকে এগিয়ে গিয়ে বললাম, আমি বিট্টুকে নিতে এসেছি। বর্ষা আগের মতো আবার খিলখিল করে হেসে উঠল। যেন ভারী একটা মজার কথা বলে ফেলেছি আমি বললাম, বিমলবাবু আমাকে বলেছিলেন আমি বিট্টুকে নিতে এসেছি। বর্ষা বলল, আপনি নিতে চাইলে নেবেন, কিন্তু এখনই নয়। বিট্টুর আত্মাটা আমার দরকার। লুসিফারকে কথা দিয়েছি যে আমি, লুসিফার আসবে এক্ষুনি। ওর আত্মাটা আগে নিয়ে নি, তারপর ওকে নিয়ে যাবেন আপনি, কেমন? আশ্চর্য একটা আতঙ্ক আস্তে আস্তে আমাকে গ্রাস করে নিতে থাকে। কি বলছে এই মহিলা? এ কি একেবারেই উন্মাদ হয়ে গিয়েছে? সিংহ, হায়না, শেয়াল এরকম বহু পশুদের মধ্যে ক্যানিবালিজম টেন্ডেন্সি দেখা যায়, যেখানে পশুদের মধ্যে তাদের নিজেদের সন্তানদেরই হত্যা করার প্রবণতা দেখা যায়। তবে তার কারণ থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই সেটা সার্ভাইভালের জন্যে। কিন্তু মানুষের মধ্যেও যে এরকম হতে পারে তা কোনোদিন শুনিনি। তার মানে বিট্টু সত্যিই বলেছিল এই মহিলায় সেই শয়তান সাধনার জন্যই সব খুনগুলো করেছে। কিন্তু বিজ্ঞানের যুগে এগুলো আদৌ গ্রহণযোগ্য? আমি বললাম, আপনি মা হয়ে এসব কি করছেন আপনার সন্তানদের সাথে? বর্ষা বলল, মা? কে মা? কার সন্তান? আমি বিমলের দ্বিতীয় পক্ষের স্ত্রী। এরা কেউই আমার সন্তান না। কেন, বিমল আপনাকে বলেনি? বলবেই বা কি করে? সে ভাবে তার প্রথম স্ত্রী তার নিজের কারণেই মারা গেছেন। আমি বললাম, আপনার সন্তান না? মাথার মধ্যে সব ঘেঁটে যাচ্ছে, কি হচ্ছে এসব কিচ্ছু বুঝতে পারলাম না। বর্ষা বলল, বহু বছর ধরে এই দিনটার অপেক্ষা করছিলাম আমি। আর একটা বাচ্চার বলি, আর আমি হয়ে যাব অক্ষয়, অমর, সর্বক্ষমতার অধিকারী। আপনি বসুন বসুন বসুন, লুসিফারকে দেখবেন আপনি। কয়জনের সৌভাগ্য হয় লুসিফারকে নিজের চোখে দেখার? বসুন। সেই ভৃত্য শয়তানটা আমায় একটা দরজার সাথে মোটা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দিয়ে গেল। ছাড়, খুলে দিন আমায়, আমি বলছি খুলে দিন। আমি
অসহায়ভাবে বসতে গেলাম। আর তখনই বুঝতে পারলাম বর্ষা আমাকে সম্মোহন করার চেষ্টা করছে। এখন যদি আমি বসে পড়ি তাহলে আমি হেরে যাব। মানসিক রোগের চিকিৎসার জন্য আমাদের মাঝে মাঝে রোগীদের সম্মোহন করতে হয়। এই জিনিসটার সাথে আমি পরিচিত। এদিকে আমার কিছু করারও নেই। অসহায়ের মতো দাঁড়িয়ে থেকে বললাম, এসব এসব পাগলামো বন্ধ করুন। আমি বিট্টুকে নিতে এসেছি। আমি ওকে নিয়েই যাব। বর্ষা আগের মতো সেই অপার্থিব হাসি হেসে বলল, ডাক্তারবাবু, এত তাড়া কিসের? এসে যখন পড়েছেন তখন দেখে যাবেন আমাদের ক্রিয়া। একটু দাঁড়ান না। আমি পুলিশকে খবর দিয়ে এসেছি। ওরা আসছে। আপনাকে আর আপনার এই শয়তানটাকে দুটোকেই নিয়ে যাবে। বর্ষা আবার খলখল করে হেসে উঠল। সে ভালোই করেছেন, তবে খুব একটা লাভ হবে না, কারণ তার আগেই সব শেষ হয়ে যাবে। বর্ষার কণ্ঠে দৃঢ় সংকল্প উঠে এলো। আর কিছু বলা গেল না। আমি অসহায়ভাবে তাদের কার্যকলাপ দেখতে থাকলাম। বিট্টু আগের মতোই ঘরের এক কোণায় পড়ে আছে অচৈতন্য অবস্থায়। বর্ষা ভটকুকে হাতের ইশারা করল। ভটকু একটা থলে থেকে একটা ডানা বাঁধা জ্যান্ত পায়রা বের করলো। পায়রাটা ভীষণ ছটফট করছে মুক্তি পাওয়ার আশায়। কিন্তু এই শয়তানের হাত থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। মেঝেতে আঁকা হেক্সাগনের প্রতিটি ত্রিভুজের ভিতর একটি করে পাত্র বসানো আছে। তাতে বিভিন্ন রকমের উপকরণ, কোথাও খানিকটা কাঁচা মাংস, কোথাও ভাজা ছোলা, কোথাও শুধুই মদ জাতীয় কোনো তরল। যদি খুব ভুল না করে থাকি, একটাতে দেখলাম ছোট ছোট নুড়ি কাঁকড়। আচ্ছা, এও কি শয়তানের খাবার? ভটকু এবার পায়রাটাকে একটা ধারালো অস্ত্র দিয়ে এক ঝটকায় কেটে ফেলল। ফিনকি দিয়ে রক্ত ছড়িয়ে পড়ল ঘরের চারদিকে। কিছুক্ষণ মরণ যন্ত্রণায় ছটপট করার পর আস্তে আস্তে তার নিষ্প্রাণ দেহটা শান্ত হয়ে গেল। ভটকু সেই টাটকা রক্ত ঢেলে দিল প্রতিটি পাত্রে, আর তার দেহটার থেকে পালক ছাড়িয়ে একটি পাত্রে কাটা পায়রাটা রাখল। এদিকে হেক্সাগনের মাঝে সরার আকৃতির পাত্রে ধরানো আগুন জ্বলেই চলেছে। গোটা পরিবেশটা এক ভয়ঙ্কর অমঙ্গলের ইঙ্গিত বাহক হয়ে উঠেছে। মধ্যযুগের মিশু আমেরিকান সভ্যতা অ্যাজটক উপজাতিদের মধ্যে শয়তানের উপাসনায় মানুষ বলিরও প্রথা ছিল। এতক্ষণ আমি ভাবছিলাম কিছু অন্ধবিশ্বাসী উন্মাদের কাজ চলছে, কিন্তু আমি অবাক হলাম যখন দেখলাম বর্ষা সরার আগুনকে উদ্দেশ্য করে দুর্বোধ্য মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। সেই সাথে আগুনে কিছু একটা জিনিস ছুঁতে লাগলেন, যার প্রভাবে আগুনের শিখা আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হতে লাগলো।
भीषण वज्रजालिनी हनजुग्मं ततपरं सर्वभूतानां मारणं कुर्च मंत्रा स्वाहं मनुमीरितं शुष्यन्ति ज्येष्ठायं कुलिनां बद्धु प्रेत पिशाच जक्ष वशकारिणी स्वाहा सूरनां भूतनां मारणां जनसिद्ध्वति भीषण वज्रजालिनी हनजुग्मं ततः परं सर्वभूतानां मारणां कुर्च मंत्रा स्वाहा। বেশ কিছুক্ষণ এইভাবে চলার পর দেখলাম আগুনের ধোঁয়ার পরিমাণ বাড়তে লাগলো, তবে আশ্চর্যের এখনো বাকি ছিল। হঠাৎ সেই ধোঁয়া ভীষণ কুণ্ডলী পাকাতে থাকলো। ঘরের ওপরের সিলিংয়ে সেই ধোঁয়ার কুণ্ডলী চাপ বেঁধে রইল, মিলিয়ে গেল না। চারদিকের পরিবেশ কেমন জানি ভারী হয়ে এলো। হাওয়া বাতাস চলাচলকে যেন হঠাৎ করে থামিয়ে দিয়েছে। কোথা থেকে একদল চামচিকি বাদুড় টানা ঝাপটে উঠতে লাগলো। বাইরে বেড়াল কুকুরের দল সমস্বরে চিৎকার করে উঠল। যেন শয়ে শয়ে পাতালের জীবেরা আজ পৃথিবীতে উঠে আসছে। অমঙ্গল, ভীষণ অমঙ্গল কিছু ঘটতে চলেছে। সেই বিরাট ধোঁয়ার কুণ্ডলী আস্তে আস্তে একটা ভীষণ অবয়ব ধারণ করেছে। তার দুটি বিশাল বাহু, চওড়া ছাতি, তবে তার মাথাটা মানুষের না, একটা বড় শিংওয়ালা কোনো প্রাণীর। হঠাৎ আহ্বানেই হয়তো সেই বিভৎস মূর্তিটা থেকে থেকে হুঙ্কার দিয়ে উঠছে। নিচে রাখা সেই ছোট ছোট পাত্রগুলো সেই বিশাল ধোঁয়াটে হাতটা একটা একটা করে তুলে নিয়ে মুখে পুড়ছে, আর সাথে সাথে মটমট করে আওয়াজ হচ্ছে। বর্ষা এবার এক অদ্ভুত কাণ্ড করল। মেঝেতে পড়ে থাকা বিট্টুর মাথার থেকে খানিকটা চুল কেটে নিল। একটা কাপড় নিয়ে গায়ের থেকে খানিকটা ঘাম মুছে নিল। এবার সেই ঘামুলা কাপড়ের মধ্যে বিট্টুর মাথার চুল, সাথে কয়েকটা পেরেক আর কিছু একটা গুঁড়ো বস্তু ভালো করে পেঁচিয়ে সেই আগুনে খুব সাবধানে রেখে দিল। মনুমেরিতং শুষ্যন্তি জ্যেষ্ঠায়ং কুলিনাং বদ্ধ প্রেত পিশাচ যক্ষ বশকারিণী স্বাহা। সূরনাং
সঙ্গে সঙ্গে ভীষণ উল্লাসিত হয়ে সেই ধোঁয়ার মূর্তিটি এগিয়ে গেল বিট্টুর দিকে। বিট্টুকে তুলে নিল সে তার দুই হাতে। আমি চিৎকার করে উঠলাম, ছেড়ে দাও বিট্টুকে, বিট্টুকে ছেড়ে দাও, আমি বলছি ছেড়ে দাও ওকে, তোমরা তোমরা ছাড়ো ওকে, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। কিন্তু তারা নির্বিকার, যেন আমার আওয়াজ তারা শুনতেই পাচ্ছে না। বিট্টুর শরীরটা আস্তে আস্তে ধনুকের মতো বেঁকে যেতে লাগলো। সেই সাথে সে ভীষণ ছটফট করতে লাগলো, হাত পা কাঁপতে লাগলো। বিট্টু খুব কষ্ট পাচ্ছে। আমার কানে বিট্টুর সেই করুণ আরতি ভেসে এলো। আমাকে নিয়ে যাবে আঙ্কেল তোমার সাথে, তোমার বাড়ি? তাহলে মা আমাকে মেরে ফেলতে পারবে না। দিদি বলেছে আমাকে কেউ নেবে না। আমাকে নিয়ে যাবে আঙ্কেল, আমাকে নিয়ে যাবে আঙ্কেল, আমাকে নিয়ে যাবে আঙ্কেল। আমি এক প্রকার কেঁদে ফেললাম। বিট্টুকে তোমরা প্লিজ প্লিজ ছেড়ে দাও, তোমরা ওকে, বিট্টুকে ছেড়ে দাও, প্লিজ প্লিজ ছেড়ে দাও। হঠাৎ লক্ষ্য করলাম যে দরজার সাথে আমার হাত বাঁধা আছে তার ঠিক পাশে একটা টেবিল, তাতে একটা পিতলের জগ, জগটিতে জল ভর্তি ছিল। আমি কিছু না পেয়ে সেই জগটা কোনো মতে নিলাম, নিয়ে জল ছুঁড়ে দিলাম সেই আগুনের ওপর। সেই ভারী পিতলের জগটা সজোরে ছুঁড়ে দিলাম সেই মাটির সরাটিকে উপলক্ষ করে। আগুন একবার তপ করে জ্বলে একদম নিভে গেল। বিট্টুর শরীরটা আস্তে আস্তে আবার আগের মতো হয়ে গেল। ধোঁয়ার কুণ্ডলিটা ঘনত্ব খানিকটা কমতে লাগলো। বর্ষা এতক্ষণ চোখ বন্ধ করে বসেছিল। এই ভীষণ আওয়াজ পেয়ে বর্ষা আস্তে আস্তে চোখ খুলল। হঠাৎ হয়ে যাওয়া এই ঘটনায় সে কিছুই বুঝতে পারল না। সে চোখ বুলিয়ে নিল তার চারপাশে। হঠাৎ আমি লক্ষ্য করলাম সে মূর্তিমান ধোঁয়াটে বিশাল দৈত্যটা তার শরীরের নিচের দিকের ক্ষয়িষ্ণু ভাগটার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল। গুচ্ছ প্রক্রিয়ায় বাধা পড়ল। বর্ষা পুরো ব্যাপারটা টের পেল। ভীষণ রেগে দাঁত কড়মড় করে এগিয়ে এলো আমার দিকে। শয়তানের বাচ্চা, হে তুই কি করলি, কি করলি বল, তোকে আমি শেষ করে ফেলবো। কিন্তু আমায় কিছু করার আগে সেই মূর্তিমান শয়তানের বিশাল ধোঁয়াটে বজ্রবাহু বর্ষার নরম গলায় চেপে বসে গেল। থিওসফিক্যাল সোসাইটিতে পড়েছিলাম শয়তানের উপাসনায়
কোনো ভুল ত্রুটি হলে শয়তান ভীষণ রুষ্ট হয় এবং সে তার উপাসককে নির্মম শাস্তি দেয়। শয়তান বর্ষাকে মাটি থেকে খানিকটা উপরে তুলে নিল। বর্ষা তার গলাটি সেই শয়তানের হাত থেকে ছাড়াবার সমস্ত রকম চেষ্টা করলো, কিন্তু ফল হলো না। আমি অবাক বিস্ময়ে এই সব দেখে যাচ্ছিলাম। দেখলাম বর্ষার মুখ থেকে একরকম সাদা উজ্জ্বল ধোঁয়া বের হয়ে শয়তানের মুখে ঢুকে গেল, যেন সেই শয়তান তার প্রাণবায়ুটি শুষে নিচ্ছে। টিনের বা প্লাস্টিকের কৌটো থেকে একসাথে অনেকটা হাওয়া বের করে নিলে যেমন সেটি গুটিয়ে ছোট হয়ে যায়, আস্তে আস্তে বর্ষার শরীরটাও চোখের সামনেই নিমিষে সেরকম শুকিয়ে যেতে লাগলো। তারপর ধপ করে একটা শব্দের সাথে সেটা মাটিতে পড়ে গেল। নিথর, প্রায় নিষ্প্রাণ, মাথা ভর্তি সাদা পাকা চুল, গায়ের চামড়া কুঁচকে গেছে, শীর্ণ কায় কঙ্কালসার শরীরে এক বৃদ্ধা মেঝেতে পড়ে আছে। সেই কালো ধোঁয়াটে মূর্তিটি আর নেই। ঘরে বাদুর চামচিকির দলও নেই। হাওয়া বাতাস যেন এখন আগের মতোই বইছে। প্রকৃতি যেন আবার তার স্বাভাবিক ছন্দে ফিরেছে। এতক্ষণ পুরো ঘটনা দেখছিল ভটকু। ঘটনার আকস্মিকতায় হয়তো খানিকটা হতভম্ব হয়ে গেছিল, কিন্তু মুহূর্তে সম্বিত ফিরেই সে তেরে এলো ধারালো বিশাল রামদাটা নিয়ে। আজই আমার শেষ দিন। অপদেবতার হাত থেকে বাঁচা গেল, এই দুর্বৃত্তের হাত থেকে বাঁচা অসম্ভব। ভটকু রাগে দাঁত কর্মর করতে করতে বলল, তোকে আগে শেষ করে দিলে ভালো হতো। অর্ক, অর্ক! সহসা দরজায় ভীষণ করাঘাত হলো। অর্ক, অর্ক, দরজা খোল। অর্ক! আমি যদি ভুল না করে থাকি, বাইরে কনিষ্কর আওয়াজ। এত রাতে কে এলো, এই হয়তো ভাবছে ভটকু। এমন সময় ভীষণ মর্মর শব্দে দরজা ভেঙে গেল। কনিষ্ক দরজা ভেঙে ভেতরে এলো। কনিষ্ক ব্যস্তভাবে আমায় জিজ্ঞেস করলো, অর্ক, অর্ক, তুই ঠিক আছিস? তোর কিছু হয়নি তো? কনিষ্ক ঘরে ঢুকেই ভটকুর হাতের অস্ত্র দেখে তার মনোবাঞ্ছা বুঝতে দেরি লাগলো না। ভটকু তার দিকেও তেড়ে এলো। সে সজোরে একটা ঘুষি কষিয়ে দিল শয়তানটার চোয়ালে। সঙ্গে সঙ্গে ভটকু মাটিতে লুটিয়ে পড়ল। কনিষ্ক থানায় খবর দিয়ে এসেছিল। কনস্টেবল রামবিলাস সিং এসে ভটকুকে নিয়ে গেল। আমি তোকে ছাড়ব না। তুই যেখানেই থাকিস আমি তোকে খুঁজে পার করবই। এটা ভটকুর কথা। সে আপনি আগে নিজে তো জেল থেকে বেরোন, তারপর নয় অন্যের চিন্তা করবেন। রামবিলাস? হ্যাঁ, ইয়েস স্যার।
अरे चलिए मालिक, अभी जो बोलना है जो सुनना है सब थाने में जाके बोलिएगा, समझे? चलिए, बेकार में सब। কনিষ্ক আমাকে আর বিট্টুকে নিয়ে বাইরে এলো। বিমলবাবু বাইরে থাকায় বিট্টু কিছুদিন আমার কাছেই ছিল। বিমলবাবু দেশে ফিরতেই তাকে গোটা ঘটনাটা জানিয়ে বিট্টুকে তার কাছে দিয়ে এলাম। দুটি শিশুর হত্যাকাণ্ড এবং একটি শিশুর হত্যার প্রচেষ্টায় জড়িত থাকার অপরাধে ভটকুর ফাঁসির সাজা হলো। সেই রাতে বর্ষার ভয়ঙ্কর বুকে ব্যথা শুরু হয়। তাকে স্থানীয় এক হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেই রাতেই তার মৃত্যু হয়। প্রশান্ত বলল, এসব তোর সামনে ঘটেছিল? আমি বললাম, তাহলে আর বলছি কি, পৃথিবীতে কত কি ঘটনা ঘটে আমরা আর কটারই বা খবর রাখি, কিন্তু বাস্তব কল্পনার থেকেও অতীব ভয়ঙ্কর। শুনছিলেন পিশাচ সাধিকা। গল্প রচনা, গল্প পাঠে আমি গল্পগুরু দিনু। বিশেষ সহযোগিতায় পিয়ালি, বর্ষা এবং বিট্টুর ভূমিকায় পিয়ালি, প্রশান্তর ভূমিকায় দীপঙ্কর, অচিন্তর ভূমিকায় অভিনব এবং পুলিশের ভূমিকায় সানি। কেমন লাগলো আমাদের আজকের গল্প আমাদের কমেন্ট সেকশনে লিখে পাঠান। আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। খুব শীঘ্রই আমরা আরেকটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, ধন্যবাদ।